আমি 4 মাস ছিলাম, 4 মাসই আমার চোখ হাত ব্যথা। ইউ আর ম্যান, উই অলসো ম্যান। আপনাকে আনছি আপনাদেরকে আমার জানার জন্য। এইসব বলে করিস না, রোজ দিয়ে দিব। আমার বারবার বুদ্ধি দিলাম না, দেখ পলাইতে সুযোগ পেলে পলাবি না, এক সময় না এক সময় আমাদেরকে হ্যান্ড ওভার করবেই। শুনছিলেন গুম হয়ে ফিরে আসা কিছু ব্যক্তিদের কথা। প্রায় বছর খানিকের মতন গুম ছিলেন তারা। ঠিকই শুনছেন, যে দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, সেই দেশে এখনো কিছু মানুষ গুমের মতন গোপন সাজার মুখোমুখি হয়। থেকে আজ পর্যন্ত অন্তত 623 জন মানুষ গুমের শিকার হয়েছেন বলে জানান কিছু মানবাধিকার সংগঠন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের গত মার্চের সমীক্ষা অনুযায়ী দেখা যায় যে যারা গুম হয়েছে তাদের মধ্যে প্রায় 30% মানুষ কিন্তু ফেরত এসেছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো তারা কখনো কিছু বলেনি তাদেরকে কে নিয়েছে, কোথায় নিয়েছে। সবাই চুপ, এ যেন দ্বিতীয়বার হারিয়ে যাওয়া। কেন তারা কোনো কথা বলে না? কেনই বা নিখোঁজ থাকা অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে খুঁজে পায় না? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে কয়েকজন গুম হয়ে ফেরত আসা ব্যক্তিদের সাথে আমরা কথা বলেছি। নাম পরিচয় গোপন রাখার শর্তে তারা আমাদেরকে অডিও সাক্ষাৎকার দিয়েছে। 2015 থেকে 2020 এই 5 বছরের মধ্যে বিভিন্ন সময় তাদেরকে গুম করা হয়েছিল। এই ঘরটা ছিল এরকম, আমার যেটা মনে হয়েছে সিঁড়ির উপরে একটা ধরনের ঘর থাকে না, যে একটু জায়গা ফাঁকা, পুরো জায়গাটা কাচের ছিল, বাইরে দেখা যায় আর কি। আর নিচে মেঝেতে আপনার পুরাতন ধরনের আর কি মোজাইক টাইলস ছিল, যেটা ওখানে নিয়ে রাখছে, যে রুমটা ওখানে নিয়ে রাখছে। তো ভাত খাওয়ার পর আমি যে ঘুমাই গেছি কখন, আর কখন কয় ঘন্টা ঘুমাইছি আমি নিজেও জানি না। আমার মানে বিশ্বাস যে ভাতের মধ্যে কিছু ছিল, ছোট্ট একটা জায়গা, ওখানে ঘুমান যাইব না। জায়গাটা হচ্ছে একটা রুম, আন্ডারগ্রাউন্ডের একটা রুম। রুমটা হচ্ছে এরকম যে বাংলাদেশের যে পতাকার যে কালারটা, এই কালারের আপনার পর্দা দিয়ে ঢাকা ঘেরা, ওখানে বসা, ওখানে শোয়া না, বসা, আমার হাত বাঁধা, আর ওই আমাকে ওখানে ওরা একটা কাপড় দিয়ে চোখ বাঁধা। কথা বলছিলেন 2015 সালে গুমের শিকার হওয়া একজন ব্যক্তি। তার মতন একাধিক ভিকটিমদের দাবি যে তাদের পরিবাররা যখন তন্ন তন্ন করে তাদেরকে খুঁজছিল তখন তারা আমাদের আশেপাশে এই শহরেই বন্দী ছিল। হ্যাঁ, ঢাকা শহরেই 2টো কেন্দ্র আছে, 2টো সেল আছে তাদেরকে রাখার জন্য। তারা আরো জানান যে দক্ষিণাঞ্চলে এরকম আরেকটা সেল আছে। তবে এই কেন্দ্রগুলো, এই সেলগুলো কিন্তু কোনো অপরাধী চক্রের দ্বারা পরিচালিত না, কোনো ক্রাইম সিন্ডিকেটের না। তাহলে কাদের এই কেন্দ্রগুলো? কেন্দ্রগুলো পুরোপুরিভাবে অবৈধ কারাগার। কিন্তু কাদের জন্য তৈরি করা হয়েছে এই কেন্দ্রগুলি? এত বছর পর, এতগুলো গুমের ঘটনার পরও কেন আইন শৃঙ্খলা বাহিনী কোনো হদিস পায় না এই কেন্দ্রগুলোর? বড় ওই একজাস্ট ফ্যান আছে, লাইট আছে, লাইট আছে একদম মাথা উপরে, এবার উপরে, সামনে কিন্তু একদম বন্ধ। সেকেন্ড রুম নিয়েছি, সামনে বারান্দা, উপরে দেবেন গিল মারা, এবং গিলের পরে কাঁঠাল গাছ। বৃষ্টির সময় বৃষ্টি দেখি সূর্যে ফাঁকে করে ঢুকে যায়, ঢুকে না একটু বোঝা যায় লাইট, গাছে পাখি রাখতে শোনা যায়। খাবার কিন্তু স্টিল পেটিত, বাটি বুটি সব প্লাস্টিকের বাটি, মেলামাইনের স্টিল পেটের খাবারটা তল দেমে দিত আর কি। আমাকে ধরেন এই কিনা বলে একদিন বাথরুম গেছি, হয়তো গেছে যে বাথরুমে টুপি চলে ছোটো, ঠাস খাস হয়ে আছে, ঠিক মতো বয়স আর কি। আমি আটকা রয়েছে, চোখে বুধ কোন কাম বসে যাবো, ফাড়া ফুরা ছিল, হঠাৎ ইয়ে করতে গিয়ে ও ধাক্কালো, তো ওর সামনে আসছে, যে সামনে লোক আছে, ধাক্কালো তো ফুরে গেছে। আমি ক্যাপ পরে আরো চলেন, ক্যাপের ক্যাপ বাদ দেন। যখন ক্যাপটা ফুরে গেছে তখন দিয়ে ওদিকে একটা মায়ের লুক কাজ করছি, দ্যাট মে বি কিচেন। এবং আমি যে পরের মধ্যে রান্না বান্না করেন না, বুধ হয়ে রান্না হচ্ছে। যার পরে প্রথম আর কি আমাদের জীবনে এই যে 4 মাসের মধ্যে প্রথম আকারে চোখ খুলে লাইছে। 3 সেট একটা ঘর করছে, সেই 3 সেট রুমের ভিতরে ছোট ছোট, বড় কুকুরের কাছে মতন 4টা ছোট ছোট। ওই রুমটা বেশি বড় না, আপনি ভালোভাবে ঘুমাইতে পারবেন না। আপনার যত আমার যত নম্বর রুমটা একেবারে ছোট ছোট। 3য় রুমে আমি রাখছি আমাকে। হঠাৎ করে একদিন রাত্রেবেলা, আনুমানিক রাত্রে 1টা হবে, আনুমানিক, এটা আমি গেস করে বলছি, আনুমানিক 1টা হবে। ওই সময় আমাকে আর কি আপনার নিয়ে গেছে। তো রাত অনেক গভীর রাত, আপনার মাঝে মাঝে গাড়ির শব্দ, গাড়ির শব্দ।
300 ফিট ছাড়া অন্য জায়গা হবে না, কারণ আমি আমার ব্যক্তিগত থেকে বলতেছি 300 ফিটে মাঝে মাঝে যাইলে দেখা যায় না গাড়ির শব্দ। যাওয়ার পরে একটা টিম আসলো ওখানে, আমাদের তো হাইসে চলাফেরা করাইতো। যাওয়ার পরে আমাদেরকে অন্ধকারের মধ্যে আমার চোখ বাঁধা হাত বাঁধা বলতেছে দৌড় দে, ভারী কণ্ঠ জিজ্ঞেস করলো যে 4-5 জন লোকের নাম জিজ্ঞেস করলো যে ওরা কোথায়। ওদিন আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছি, প্রথমত ভয়ের ওই বিষয়টা ওইটা বলতাম যে রাত্রে গভীর রাত, চোখে আমি কিচ্ছু দেখতেছি না, অন্ধকার, চোখ তো বাঁধা, হাত বাঁধা। আমার দৌড় দিতে বলে আমি দৌড় দিই, আমি দাঁড়াইয়েছিলাম, দাঁড়ায় কলার মতো ছিলাম, ওরা আবার আমাকে নিয়ে আসছে। দিনের পর দিন বন্দী ছিলেন তারা এই কারাগারগুলোতে। জানতে চেয়েছিলাম তাদের দৈনন্দিন জীবনের কথা, কি করতেন, কি খেতেন, কিভাবে দিন কাটাতেন। প্রথম দিন সকালবেলা আমি কাউন্ট করলাম যে ওখানে আমি যেখানে বসা, ওইটা আমার মেইন পয়েন্ট ছিল, ওখান থেকে 14টা প্লেট এমন করে মারতো আর কি, এই জন্য আমি প্লেটগুলো বলছি 14টা। ওখানে মজার বিষয় হচ্ছে ওখানে আরেকটা ছেল ছিল, যেটা ছিল আপনার যে লোয়ার গেটের সেল। শব্দ করলে আমাদেরকে ওয়াশরুমে নিয়ে যেত, ই করতাম। আর নামাজ পড়লে মারি দিত। মারি দিত কি কারণে, যে তুই তো 6 মাসের মধ্যে একদিনে মসজিদ যাস নাই, উল্টোপাল্টা কাম করছিস, যে তুই আর নামাজ পড়ে হুজুর হয়েছিস কি, এই জন্য আমাকে মানে কঠিন মাইন্ড করতো। যে 4 জন ডিউটি করতো, ওরা কন্টিনিউ 4 জন লোক ডিউটি করতো। আমি অ্যারেস্ট হচ্ছি আপনার শীতের দিন, শেষ মুহূর্তে ফেব্রুয়ারির দিকে, আর আমার সাইনাসের সমস্যা ছিল। ওই সময় কিন্তু আমার গোসল করতে দিত, গোসল করে ওই লুঙ্গি দিয়েই আপনার মুছতে হইতো, ওই লুঙ্গিই থাকতে হইতো, ভিজা লুঙ্গিই থাকতে হইতো। শারীরিক অসুখ বিসুখ হইলে ট্রিটমেন্ট মেডিসিন দিত, ওই আটকে রাখা হতো বন্দি, কারোর সাথে যোগাযোগ নাই, কারোর সাথে কথা হয় না মাসে। তারা আমাদেরকে জানান তাদের সাথে কি পরিমাণ অমানসিক নির্যাতন করা হতো। সম্পূর্ণভাবে মানবাধিকার পরিপন্থী এই অত্যাচার তাদেরকে এখনো পর্যন্ত তাড়না দিয়ে বেড়ায়। এ যেন নির্যাতন শেষ হওয়ার পরও শেষ হয়নি। কারেন্টের হিট দিচ্ছে, কারেন্টের হিট হচ্ছে এরকম, তাদের কাছে ব্যাটারি ছিল, 2টা ব্যাটারি আর এখানে ক্লিপ লাগাইছে। লাগানোর পরে আপনার ইন্টারগেশনের সময় আপনার কিছুক্ষণ পর আর কেউ আমাদের কারেন্টের হিট দিতেছে আর বিভিন্ন প্রশ্ন করতেছে, বিভিন্ন ধরনের তারা তাদের যে তথ্যগুলো জানতেছে। কারেন্টের হিট দেওয়ার আগে যে তথ্যটা দিচ্ছি, এই প্রশ্নটা বিভিন্ন প্রশ্ন করার পরে মাঝখানে হঠাৎ করে একটা প্রশ্ন করতেছে, জাস্ট ওই উত্তরটা আপনাকে আমাকে ক্রোজ মিলানোর জন্য। আমি 4 মাস ছিলাম, 4 মাসই আমার চোখ হাত বাঁধা। 5-7 দিন পর একটা গান ছিল, ইংলিশ গান, অনেক কারেন্ট দিচ্ছে না, ওই গানটা শুনলে এদের মানসিক চর্চা, এমন ইংলিশ গান ছাড়তে পারে, এমন বিট, আপনার মনে করেন যে পাগল হয়ে যাওয়ার অবস্থা। 1-1.5 ঘন্টা মাঝে মাঝে আমার মাথা মুখ ছিঁড়ে যেত। এই ভিকটিমদেরকে যারা বন্দি করে রেখেছিল তাদের কেউই কিন্তু তাদের থেকে কখনো কোনো মুক্তিপণ দাবি করেনি। তাদের মুক্তির বিনিময়ে only one thing was demanded, their silence. তাদের সাইলেন্স কার জন্য এতটা গুরুত্বপূর্ণ? এদেশে অপরাধ করলে আইনের দ্বারা বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হয়। তাহলে গুমের মতন অপরাধের এখনো কেন কোনো বিচার হয়নি? এদেশের সকল নাগরিককে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, কিন্তু গুমের মতন ঘটনা ঘটলে এর দায় নিবে কে? সুস্থ থাকুন, সাবধানে থাকুন, গুমের বিরুদ্ধে সোচ্চার হন এবং দ্য ডেইলি স্টারের সাথে থাকুন।